রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তানের নেতৃত্বে ইসলামী ন্যাটোর সম্প্রসারণে উদ্বিগ্ন ভারত। 50 দেশের অংশগ্রহণে তুরস্কের ঐতিহাসিক সামরিক মহড়া। ব্রিটেন থেকে বছরে $5 বিলিয়ন মূল্যের শুল্ক মুক্ত পণ্য কেনার চুক্তি আরবদের। নাইজেরিয়া যুক্তরাষ্ট্রের অভিযানে নিহত 175 IS জঙ্গি। পশ্চিমবঙ্গে এবার শুরু হয়েছে ইসলামী নাম পরিবর্তনের পালা। সৌদি আরবের পর এবার পাকিস্তানের পরমাণু ছাতার নিচে জোটবদ্ধ হতে যাচ্ছে তুরস্ক এবং কাতার। ইসলামী ন্যাটো নামে পরিচিতি পাওয়া এ জোট নিয়ে বর্তমানে উদ্বিগ্ন নয়াদিল্লি। চাপ বাড়ছে ভারতের উপর। পাকিস্তানের উদ্যোগে ইসলামী জোট নিয়ে ভারতের এ উদ্বেগের খবর প্রকাশ করেছে আনন্দবাজার। বুধবার পত্রিকাটি লিখেছে, ইসলামী ন্যাটো তৈরির রাস্তায় আরও এক কদম এগোলো ইসলামাবাদ। স্থানীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সেই ইঙ্গিত দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। পরমাণু সুরক্ষার আশ্বাস দিয়ে ইতিমধ্যেই 3 দেশকে পাশে পেয়েছে পাকিস্তান। সেই খবর প্রকাশ্যে আসতেই কপালের ভাঁজ চওড়া হয়েছে নয়াদিল্লির। উদ্বিগ্ন ইসরায়েলও। এর জেরে শক্তির ভারসাম্য বজায় রাখতে আগামী দিনে আরও কাছাকাছি আসতে পারে ভারত ইসরায়েল। চলতি বছরের 11 মে স্থানীয় টিভি চ্যানেলে একটি সাক্ষাৎকার দেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সেখানে ইসলামী ন্যাটো গঠনের কথা বলতে শোনা যায় তাকে। ইসলামাবাদের দাবি, তাদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির পরিকল্পনা করছে তুরস্ক ও কাতার। সেটা বাস্তবের মুখ দেখলে পশ্চিম এশিয়ার নিরাপত্তা ব্যবস্থা যে সম্পূর্ণ নতুন রূপ পাবে তাতে কোনো সন্দেহ নেই। কারণ বর্তমানে সৌদি আরবের সঙ্গে এই ধরনের একটি সমঝোতা আছে তাদের। সাক্ষাৎকারে আসিফ বলেন, ইসলামাবাদ রিয়াদ প্রতিরক্ষা চুক্তিতে তুরস্ক ও কাতারের অন্তর্ভুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা তাদের স্বাগত জানাবো। তুরস্কের প্রতিরক্ষা বিশ্লেষক নিহাত আলী ওসকান আমেরিকান গণমাধ্যম ব্লুমবার্গের কাছে বলেছেন, জটিল ভূরাজনৈতিক পরিস্থিতির কারণেই পাক সৌদি প্রতিরক্ষা চুক্তির অন্তর্ভুক্ত হতে চাইছে আঙ্কারা ও দোহা। ইরান যুদ্ধের জেরে পশ্চিম এশিয়ায় ইসরায়েলের স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে আমেরিকা। শুধু তাই নয়, তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার থেকে সৌদি বা কাতারকে কোনো রকম সুরক্ষা দিতে পারেনি যুক্তরাষ্ট্র। টেপাফ থিঙ্ক ট্যাঙ্কের সামরিক বিশেষজ্ঞ ওসকান মনে করেন, ইরান যুদ্ধের জেরে পশ্চিম এশিয়ার নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। ফলে নতুন করে বন্ধু ও শত্রুদের চিহ্নিত করছে সমস্ত উপসাগরীয় আরব রাষ্ট্র। 1299 সাল থেকে পরবর্তী 600 বছর পর্যন্ত ওই এলাকা ছিল অটোম্যান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। প্রথম বিশ্বযুদ্ধের পর তা ভেঙে গেলে জন্ম হয় আধুনিক তুরস্কের। ইসলামী ন্যাটোর অন্তর্ভুক্ত হয়ে সেই পুরনো গৌরব ফিরে পাওয়ার বাসনা রয়েছে আঙ্কারার। ভারতের সাবেক সেনাকর্তাদের একাংশের ধারণা, পাক সৌদি চুক্তিতে তুরস্ক ও কাতারের অন্তর্ভুক্তি সম্পূর্ণ একটি নতুন অক্ষ তৈরি করবে। এর 4টি আলাদা আলাদা স্তম্ভ রয়েছে। সেগুলো হলো আঙ্কারার সামরিক অভিজ্ঞতা ও অত্যাধুনিক হাতিয়ার নির্মাণের সক্ষমতা, ইসলামাবাদের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রিয়াদ ও দোহার আর্থিক শক্তি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, উপসাগরীয় রাষ্ট্র দুটির হাতে রয়েছে খনিজ তেল এবং তরল প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার। দ্য ইউরেশিয়ান টাইমসে প্রকাশিত প্রবন্ধে বিষয়টি খোলাসা করেছেন ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল অনিল চোপড়া। তার কথা, ইসলামী ন্যাটোর ফলে আমাদের নিরাপত্তা পরিস্থিতি জটিল হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। সামরিক গুপ্তচর বৃত্তির নিরিখে বহু ক্ষেত্রে তুরস্ক পাকিস্তানের মধ্যে রয়েছে অত্যন্ত ঘনিষ্ঠতা। পাল্টা গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে কৌশলগত অংশীদারি বাড়িয়েছে ভারত। ইতিহাসে অন্যতম বড় সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে তুরস্কে। বিশ্বের 50টি দেশ অংশ নেয় 2 দিনব্যাপী মহড়ায়, যা শেষ হয়েছে 21 মে। ইজমির অঞ্চলে অনুষ্ঠিত এই মহড়ায় 50টি দেশের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধানরা উপস্থিত ছিলেন সমাপনী দিনে। মহড়ায় অংশ নিয়েছেন 10,000-এর বেশি সেনা। যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য সহ ন্যাটো মিত্রদের পাশাপাশি আজারবাইজান, পাকিস্তান এবং মালয়েশিয়ার সেনা অংশ নিয়েছে। আরও রয়েছে জাপান, সুইডেন, সোমালিয়া ও রুয়ান্ডা, সিরিয়া এবং লিবিয়ার মতো দেশ। মহড়ায় বাইরাক্তার TB3 ড্রোন বিমান আনাদুলু ড্রোনবাহী রণতরী থেকে ফ্লাই পরিচালনা করে। একে দেশটির কর্মকর্তারা দেশটির নৌ বিমান কর্মসূচির জন্য একটি মাইল ফলক হিসেবে বর্ণনা করেছেন। ভারী মালামাল বহনকারী বাইরাক্তার আকিনসি ড্রোনটি পুরো যৌথ অভিযান জুড়ে গোয়েন্দা, নজরদারি এবং পর্যবেক্ষণ ISR সহায়তা প্রদান করেছে। এই মহড়ায় তুরস্কের স্টিল ডোম প্রদর্শন করা হয়। এটি একটি সমন্বিত আকাশ
আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কাঠামো এর নির্মাতা আসেলসান। এই সিস্টেমটি ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বাণিজ্যিক মানের ড্রোন পর্যন্ত বিভিন্ন ধরনের হুমকি প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে। দূরপাল্লার সিপার প্ল্যাটফর্মের পাশাপাশি হিসার এ, হিসার ও এবং সুঙ্গুর মিসাইলও যুক্ত স্টিল ডোম মিসাইল সিস্টেমে। ডিফেন্স টেকনোলজিস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রেড ইনকর্পোরেটেড STM মহড়ায় তাদের কার্গো লয়টারিং মিউনিশন সোয়ার্ম সক্ষমতা প্রদর্শন করেছে। এই সিস্টেমে একজন অপারেটর দ্বারা একযোগে 20টি ইউনিটের একটি সোয়ার্ম পরিচালনা করা হয়, যেটিকে STM বিশ্বে প্রথম বলে বর্ণনা করেছে। প্রতিরক্ষা শিল্প প্রদর্শনীতে 50টিরও বেশি তুর্কি প্রতিরক্ষা সংস্থা অংশ নিয়েছে। তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ তাদের কান 5ম প্রজন্মের যুদ্ধবিমান, হুডজেট উন্নত জেট প্রশিক্ষণ বিমান এবং আনকা 3 স্টেলথ ড্রোন যুদ্ধবিমান প্রদর্শন করছে। উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর সঙ্গে বছরে $5 বিলিয়ন বাণিজ্য চুক্তি করেছে ব্রিটেন। বুধবার ব্রিটেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে চুক্তির কথা। ফেব্রুয়ারিতে চুক্তিটি স্বাক্ষরিত হলেও এতদিন কোনো পক্ষ তা প্রকাশ করেনি। ব্রিটেনের পক্ষ থেকে বলা হয়েছে দীর্ঘমেয়াদের জন্য এই চুক্তি করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে মূলত ব্রিটেন আরব দেশগুলোতে প্রায় বিনা শুল্কে পণ্য রপ্তানির সুযোগ পাবে। বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত নিয়ে গঠিত GCCর সাথে এই চুক্তিটি হয়েছে ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার পর। ব্রিটেনের বাণিজ্য মন্ত্রী পিটার কাইল বুধবার বলেন, ক্রমবর্ধমান অস্থিতিশীলতার এই সময়ে আজকের ঘোষণাটি আস্থার একটি স্পষ্ট প্রমাণ। চুক্তির আওতায় বাণিজ্য উদারীকরণ করা হবে। চুক্তির মাধ্যমে ব্রিটিশ পণ্যের উপর GCC শুল্কের 93% অপসারণ করা হবে। এর ফলে ব্রিটেনের অটোমোবাইল, মহাকাশ, ইলেকট্রনিক্স এবং খাদ্য ও পানীয় খাতগুলো উপকৃত হবে, যার মধ্যে শস্য অন্তর্ভুক্ত। চেডার, চিজ, চকলেট এবং মাখন সবই শুল্কমুক্ত হচ্ছে। বিনিময়ে ব্রিটেন GCC-ভুক্ত দেশগুলোর উপর শুল্ক কমিয়েছে, তবে বাস্তবে এর কোনো মূল্য নেই, কারণ ব্রিটেন মূলত এসব আরব দেশ থেকে তেল আমদানি করে এবং তা আগে থেকেই শুল্কমুক্ত। পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পর মুসলমানদের বিরুদ্ধে হামলা, বিভিন্ন প্রতিষ্ঠান গুড়িয়ে দেয়া ও দখলের পর এবার শুরু হয়েছে নাম পরিবর্তনের পালা। যত প্রতিষ্ঠান ও স্থানের নামের সঙ্গে ইসলাম মুসলিম যুক্ত তা পরিবর্তন করে হিন্দু নামকরণ চলছে। ইসলামপুরার নাম পরিবর্তন করে রাখা হয়েছে কৃষাণনগর, মুস্তফাবাদ হয়ে গেছে ধরমপুরা, বাবরি মসজিদ চকের নাম পরিবর্তন করে জৈন মন্দির চক রাখা হয়েছে, সুন্নতনগর হচ্ছে সন্তনগর, ফাতিমা জিন্না রোডের নাম পাল্টে পুরনো নাম কুইন্স রোড রাখা হয়েছে। নাইজেরিয়া সরকার 175 জন ISI জঙ্গি হত্যার দাবি করেছে। যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া সরকারের যৌথ অভিযানে সম্প্রতি তাদেরকে হত্যা করা হয়েছে। নাইজেরিয়ার প্রতিরক্ষা সদর দপ্তর জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ডো আফ্রিকমের সাথে পরিচালিত অভিযানে ISIL এবং এর সহযোগী সংগঠন ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স ISWAP পরিচালিত চেকপয়েন্ট, অস্ত্রের ভান্ডার, রসদ সরবরাহ কেন্দ্র, সামরিক সরঞ্জাম এবং অর্থায়ন নেটওয়ার্ক সহ ধ্বংস করা হয়েছে। এই সংগঠনটি এই অঞ্চলে বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে আসছে। নাইজেরিয়ার প্রতিরক্ষা সদর দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা এক বিবৃতিতে বলেন, 19 মে 2026 পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী যুদ্ধক্ষেত্র থেকে 175 জন ISIS সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ACSA এবং GSOMIA স্বাক্ষর করে, তাহলে কি একদিন হঠাৎ করেই দেশের মাটিতে একটি মার্কিন সামরিক ঘাঁটি গড়ে উঠবে? সাম্প্রতিক সময়ে ঢাকার রাজনৈতিক ও কৌশলগত আলোচনায় এই প্রশ্নটি বারবার উঠে এসেছে। অনেকের আশঙ্কা, এ ধরনের প্রতিরক্ষা চুক্তি ধীরে ধীরে বাংলাদেশকে ওয়াশিংটনের নিরাপত্তা বলয়ের মধ্যে টেনে নেবে, দেশের পররাষ্ট্রনীতির স্বাধীনতা সংকুচিত করবে এবং চীনের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে। কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল এবং কূটনৈতিকভাবে সূক্ষ্ম। প্রথমে বুঝতে হবে, ACSA বা অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট মূলত একটি লজিস্টিক সহযোগিতা কাঠামো। এর মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনী মহড়া, মানবিক সহায়তা, শান্তিরক্ষা অভিযান কিংবা জরুরি পরিস্থিতিতে জ্বালানি পরিবহন, চিকিৎসা সহায়তা, রক্ষণাবেক্ষণ বা সরঞ্জাম বিনিময় করতে পারে। অন্যদিকে GSOMIA বা জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট মূলত গোপন সামরিক ও নিরাপত্তা তথ্য সুরক্ষার নীতিমালা নির্ধারণ করে, অর্থাৎ এটি গোয়েন্দা তথ্য আদান প্রদান ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য নিরাপত্তা কাঠামো তৈরি করে।
এই দুই চুক্তির কোথাও স্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের বাধ্যবাধকতা নেই। এগুলো এমন কোনো প্রতিরক্ষা জোটও নয় যার ফলে বাংলাদেশকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশ নিতে হবে। বাস্তবে বিশ্বের বহু দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একই ধরনের চুক্তি করেছে, কিন্তু তারা নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখেছে। এখানে শ্রীলঙ্কার উদাহরণটি গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা বহু বছর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ACSA স্বাক্ষর করেছিল, কিন্তু চলতি বছরের ইরান সংকটের সময় কলম্বো কথিতভাবে মার্কিন যুদ্ধ বিমানকে মাত্তালা বিমানবন্দর ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। কারণ হিসেবে তারা তাদের নিরপেক্ষতা নীতির কথা তুলে ধরে। এই ঘটনাটি দেখিয়েছে লজিস্টিক সহযোগিতা মানেই সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলা নয়। একটি রাষ্ট্র চাইলে নির্দিষ্ট পরিস্থিতিতে না বলতেই পারে। বাংলাদেশের ক্ষেত্রেও একই বাস্তবতা প্রযোজ্য। কোন সরকার যদি ভবিষ্যতে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নেয়, সেটি হবে সম্পূর্ণ আলাদা রাজনৈতিক ও সাংবিধানিক প্রশ্ন। শুধু ACSA বা GSOMIA স্বাক্ষরের মাধ্যমে সেই প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে শুরু হয়ে যায় না। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, সামরিক ঐতিহ্য এবং জনমত বিবেচনায় হঠাৎ করে মার্কিন ঘাঁটি প্রতিষ্ঠা বাস্তবসম্মত নয়। তবে এটাও সত্য, এই চুক্তিগুলোকে একেবারে নিরীহ প্রশাসনিক ব্যবস্থা হিসেবে দেখলে ভুল হবে। কারণ আন্তর্জাতিক রাজনীতি বর্তমানে গভীর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে প্রবেশ করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। বঙ্গোপসাগরে এই প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত করিডোরে পরিণত হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ এখন আর কেবল একটি আঞ্চলিক অর্থনীতি নয়, এটি সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য রুট, জ্বালানি পরিবহন এবং আঞ্চলিক ভারসাম্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাষ্ট্র। ফলে ওয়াশিংটনের যে কোনো প্রতিরক্ষা সহযোগিতা বেইজিং গভীরভাবে পর্যবেক্ষণ করবে, সেটাই স্বাভাবিক। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, বড় অবকাঠামো বিনিয়োগকারী এবং অন্যতম প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী। পদ্মা সেতু থেকে কর্ণফুলী টানেল, পায়রা বন্দর থেকে বিদ্যুৎ প্রকল্প, বহু ক্ষেত্রে চীনের অর্থনৈতিক উপস্থিতি স্পষ্ট। একই সঙ্গে বাংলাদেশি সামরিক বাহিনীর অনেক গুরুত্বপূর্ণ সরঞ্জামও চীন থেকে আসে। এই বাস্তবতায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভারসাম্য রক্ষা করা। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো, অন্যদিকে চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক অক্ষুণ্ণ রাখা। মধ্যম আকারের রাষ্ট্রগুলোর কূটনীতি সাধারণত এভাবেই পরিচালিত হয়। তারা স্থায়ী কোনো এক শিবিরে যোগ দেয় না, বরং নিজেদের কৌশলগত পরিসর খোলা রাখে। বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল ভিত্তিও দীর্ঘদিন ধরে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে সীমিত প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো মানেই বেইজিংয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়। একইভাবে চীনের সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখাও যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান নয়, বরং বাংলাদেশের নিজস্ব কিছু বাস্তব প্রয়োজন রয়েছে যেগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাকে অর্থবহ করে তুলতে পারে। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রেরণকারী দেশ। শান্তিরক্ষা অভিযানে বিভিন্ন দেশের বাহিনীর সঙ্গে সমন্বয় ও লজিস্টিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ACSA সেই সমন্বয়কে সহজ করতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে সামুদ্রিক নিরাপত্তা ইস্যু এখন বড়। অবৈধ মৎস্য শিকার, জলদস্যুতা, মানব পাচার, চোরাচালান এবং সামুদ্রিক সম্পদ রক্ষার মতো বিষয়গুলো মোকাবিলায় উন্নত নজরদারি ও প্রযুক্তিগত সহযোগিতা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমুদ্র নিরাপত্তা সহযোগিতা সেই সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে। সাইবার নিরাপত্তাও আরেকটি বড় ক্ষেত্র। ডিজিটাল অবকাঠামো যত বাড়ছে, সাইবার হামলার ঝুঁকিও তত বাড়ছে। GSOMIA এর মতো চুক্তি তথ্য নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে পারে। একইভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে বাংলাদেশকে সহায়তা করতে পারে, বিশেষ করে ঘূর্ণিঝড় ও মানবিক সংকটের সময়। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে স্বচ্ছতা ও রাজনৈতিক ঐক্যমত্য। অতীতে দেশের ভেতরে বিদেশি শক্তির প্রভাব নিয়ে নানা বিতর্ক হয়েছে, ফলে যে কোনো প্রতিরক্ষা চুক্তি নিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হওয়া অস্বাভাবিক নয়।
সরকার যদি এসব চুক্তি এগিয়ে নিতে চায় তাহলে তাদের উচিত হবে স্পষ্টভাবে জনগণকে জানানো চুক্তির সীমা কোথায়, কি অধিকার বাংলাদেশ সংরক্ষণ করবে এবং কোন বিষয়গুলো সম্পূর্ণ বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তের আওতায় থাকবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক সম্পর্ক এখন আর সাদা কালো নয়। ভারত যেমন একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী সামরিক সম্পর্ক ধরে রেখেছে। ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে, কিন্তু চীনের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগও ছিন্ন করছে না। সৌদি আরবে একই সময়ে ওয়াশিংটন এবং বেইজিং উভয়ের সঙ্গেই গভীর সম্পর্ক করছে। বাংলাদেশও সেই বাস্তবতার মধ্যেই অবস্থান করছে। অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা, প্রযুক্তি এবং আঞ্চলিক ভারসাম্যের স্বার্থে তাকে বহুমাত্রিক সম্পর্ক বজায় রাখতে হবে। তাই এসিএসএ বা জিএসও-এমআইএ কে শুধুমাত্র মার্কিন আধিপত্যের দরজা হিসেবে দেখা যেমন অতিরঞ্জিত, তেমনি এগুলোকে পুরোপুরি গুরুত্বহীন প্রশাসনিক ব্যবস্থা ভাবাও সরলীকরণ হবে। সবচেয়ে বড় কথা, কোনো চুক্তি নিজে থেকে একটি দেশের কৌশলগত ভবিষ্যৎ নির্ধারণ করে না। সেটি নির্ধারণ করে রাজনৈতিক নেতৃত্ব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সামরিক নীতি এবং জনগণের সম্মিলিত অবস্থান। বাংলাদেশ যদি আত্মবিশ্বাসী ও ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করতে পারে তাহলে ওয়াশিংটনের সঙ্গে সীমিত প্রতিরক্ষা সহযোগিতা বজায় রেখেও বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ধরে রাখা সম্ভব। অতএব এসিএসএ ও জিএসও-এমআই এর স্বাক্ষর করলেই বাংলাদেশে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপিত হবে, এমন ধারণা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। এগুলো মূলত সহযোগিতার কাঠামো, সার্বভৌমত্ব হস্তান্তরের দলিল নয়। তবে এগুলো বৃহত্তর ভূ রাজনৈতিক প্রতিযোগিতার অংশ হিসেবে দেখা হবে এবং সেই কারণেই বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা ও কৌশলগত ভারসাম্য রক্ষার ক্ষমতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ভারতের মধ্যপ্রদেশের ঐতিহাসিক ভোজশালা কমপ্লেক্সকে ঘিরে সাম্প্রতিক আদালতের রায় আবারও দক্ষিণ এশিয়ার ধর্মীয় রাজনীতি, ইতিহাসের ব্যাখ্যা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। ভারতীয় এক হাইকোর্ট রায়ে বলা হয়েছে, মধ্যযুগীয় কামাল মাওলা মসজিদ মূলত একটি হিন্দু মন্দির ছিল, যা দেবী সরস্বতীর উপাসনালয় হিসেবে পরিচিত ছিল। এই রায়ের ফলে শতাব্দীর পর শতাব্দী ধরে সেখানে নামাজ আদায় করে আসা মুসলিমদের প্রবেশ ও ইবাদতের অধিকার কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টি কেবল একটি স্থাপনা বা ধর্মীয় বিরোধ নয়, বরং এটি ভারতের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, ইতিহাসের পূর্ণ ব্যাখ্যা, সংখ্যাগরিষ্ঠতাবাদ এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্ন তুলে দিয়েছে। ভোজশালা কমপ্লেক্স মধ্যপ্রদেশের ধার জেলায় অবস্থিত। বহু শতাব্দী ধরে এটি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়ে এসেছে। হিন্দুদের একটি অংশ বিশ্বাস করে এটি পরমার রাজা ভোজের সময় নির্মিত সরস্বতী মন্দির, যেখানে সংস্কৃত ও ধর্মীয় শিক্ষা চর্চা হতো। অন্যদিকে মুসলিমরা একে কামাল মাওলা মসজিদ হিসেবে জানে, যেখানে সুফি সাধক কামাল উদ্দিন মাওলার স্মৃতির সঙ্গে ইসলামী উপাসনার ঐতিহ্য জড়িয়ে আছে। ইতিহাসবিদদের মতে মধ্যযুগে ভারতে বহু স্থাপনা বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক শক্তির নিয়ন্ত্রণে গেছে। ফলে এইসব স্থাপনার উপর একাধিক সম্প্রদায়ের ঐতিহাসিক দাবি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বহু বছর ধরেই এই কমপ্লেক্স পরিচালনা করছে। দীর্ঘদিন ধরে সেখানে একটি আপোষের ব্যবস্থা কার্যকর ছিল। নির্দিষ্ট দিনে হিন্দুরা পূজা করত, আবার শুক্রবার মুসলিমরা জুমার নামাজ আদায় করত। যদিও এই ব্যবস্থাও সবসময় শান্তিপূর্ণ ছিল না, তবু এটি ভারতের বহুত্ববাদের একটি প্রতীক হিসেবে অনেকেই দেখতেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক পরিবেশ পাল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের যৌথ ধর্মীয় ঐতিহ্য ক্রমশ সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। হাইকোর্টের রায় এমন এক সময় এসেছে যখন ভারতে মসজিদ মন্দির বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস এবং পরে সেখানে রাম মন্দির নির্মাণের পর কাশী ও মথুরার মতো আরও বহু ধর্মীয় স্থাপনা নিয়ে দাবি উঠতে শুরু করেছে। হিন্দুত্ববাদী সংগঠনগুলো দাবি করছে, মুঘল বা মুসলিম শাসনামলে বহু হিন্দু মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছিল। তাই ঐতিহাসিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এসব স্থাপনা পুনরুদ্ধার করতে হবে। ভোজশালার রায়কে তারা সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছে। এই রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আদালত মূলত ইতিহাসের ব্যাখ্যায় হস্তক্ষেপ করেছে। সাধারণত আদালত আইনগত মালিকানা বা প্রশাসনিক প্রশ্ন নির্ধারণ করে থাকে, কিন্তু এখানে ইতিহাস ও ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে সিদ্ধান্ত দেয়া হয়েছে।
সমালোচকদের মতে শত শত বছর আগের ইতিহাসকে বর্তমান রাজনৈতিক আবেগ দিয়ে বিচার করা অত্যন্ত বিপজ্জনক, কারণ ইতিহাসের প্রায় সব বড় স্থাপনার ক্ষেত্রেই বিভিন্ন যুগে পরিবর্তন, পুনর্নির্মাণ বা ধর্মীয় রূপান্তরের ঘটনা ঘটেছে। যদি সেই যুক্তি সামনে আনা হয় তাহলে অসংখ্য স্থাপনা নিয়ে নতুন সংঘাত শুরু হতে পারে। ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারণা বহন করে। সংবিধান সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বলে, কিন্তু বাস্তবে গত এক দশকে দেশটির রাজনৈতিক পরিবেশে হিন্দু জাতীয়তাবাদের উত্থান স্পষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো ভারতের ইতিহাসকে হিন্দু সভ্যতার পুনর্জাগরণ হিসেবে তুলে ধরছে। তাদের সমর্থকদের মতে মুসলিম শাসনামলে হিন্দু ঐতিহ্য দমনের শিকার হয়েছিল, তাই এখন সেই ইতিহাস সংশোধনের সময় এসেছে। কিন্তু বিরোধীরা বলছে এটি আসলে সংখ্যাগরিষ্ঠ রাজনীতিকে শক্তিশালী করার কৌশল, যা মুসলিম সম্প্রদায়কে ক্রমশ প্রান্তিক করে তুলছে। ভোজশালা ইস্যুতে মুসলিম সংগঠনগুলোর অভিযোগ, আদালতের এই সিদ্ধান্ত তাদের ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত। তারা বলছে শতাব্দীর পর শতাব্দী ধরে সেখানে নামাজ আদায় হয়েছে, ফলে এটিকে কেবল মন্দির হিসেবে ঘোষণা করা বাস্তব ঐতিহাসিক ঐতিহ্যকে অস্বীকার করার শামিল। তাদের আশঙ্কা এই রায় ভবিষ্যতে আরও বহু মসজিদের বিরুদ্ধে অনুরূপ মামলার পথ খুলে দেবে। ইতিমধ্যে কাশীর জ্ঞানবাপী মসজিদ এবং মথুরার শাহী ঈদগাহ মসজিদ নিয়ে একই ধরনের আইনি লড়াই চলছে। এই প্রেক্ষাপটে ভারতের 1991 সালের প্লেসেস অব ওয়ার্শিপ অ্যাক্ট বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই আইনে বলা হয়েছিল স্বাধীনতার সময় যে ধর্মীয় স্থাপনার যে চরিত্র ছিল তা পরিবর্তন করা যাবে না। এই আইন মূলত বাবরি মসজিদ পরবর্তী নতুন সংঘাত ঠেকানোর উদ্দেশ্যে প্রণীত হয়েছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই আইনের ব্যাখ্যা ও প্রয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে। অনেক বিশ্লেষকের মতে ভোজশালার মতো মামলাগুলো সেই আইনের কার্যকারিতা দুর্বল করে দিচ্ছে। আদালতের রায়ের আরেকটি দিক হলো প্রত্নতাত্ত্বিক প্রমাণের ব্যবহার। হিন্দু পক্ষ দাবি করেছে কমপ্লেক্সে পাওয়া স্তম্ভ, ভাস্কর্য ও স্থাপত্যশৈলী প্রমাণ করে এটি মূলত মন্দির ছিল। মুসলিম পক্ষ বলছে মধ্যযুগীয় স্থাপত্যের বিভিন্ন উপাদানের পুনর্ব্যবহার খুব সাধারণ বিষয় ছিল, তাই কেবল স্থাপত্য দেখে ধর্মীয় পরিচয় নির্ধারণ করা যায় না। অনেক ইতিহাসবিদও সতর্ক করেছেন যে প্রত্নতত্ত্বকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে, কারণ প্রত্নতাত্ত্বিক তথ্যের ব্যাখ্যা প্রায়ই বিতর্কিত এবং তা নির্ভর করে গবেষকের দৃষ্টিভঙ্গির উপর। ভারতে এই ধরনের বিরোধ কেবল আদালত বা রাজনীতির বিষয় নয়, এটি সামাজিক সম্পর্কেও গভীর প্রভাব ফেলে। বহু জায়গায় হিন্দু মুসলিম সম্পর্ক ঐতিহাসিকভাবে সহাবস্থানের উপর দাঁড়িয়েছিল। যৌথ উৎসব, সুফি দরগা, মন্দির মসজিদের পারস্পরিক ঐতিহ্য ভারতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু যখন ইতিহাসকে আমরা বনাম তারা কাঠামোয় উপস্থাপন করা হয় তখন সেই বহুত্ববাদ ক্ষতিগ্রস্ত হয়। ভোজশালা বিরোধও সেই বৃহত্তর সামাজিক মেরুকরণের প্রতিফলন। আন্তর্জাতিক পর্যায়েও এই রায় নিয়ে আলোচনা শুরু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে ভারতের মুসলিম সংখ্যালঘুরা ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে। নাগরিকত্ব আইন, গোরক্ষা রাজনীতি, মসজিদ বিতর্ক এবং ধর্মীয় সহিংসতার বিভিন্ন ঘটনার সঙ্গে এই রায়কে একই ধারাবাহিকতায় দেখা হচ্ছে। যদিও ভারত সরকার বারবার দাবি করে যে দেশটি এখনও গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ নীতিতে পরিচালিত হচ্ছে, সমালোচকরা বলছেন বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে। তবে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর কাছে এই রায় একটি ঐতিহাসিক বিজয়। তারা মনে করে বহু বছর ধরে ভারতের ইতিহাস বিকৃতভাবে লেখা হয়েছে এবং মুসলিম শাসনের সমালোচনা যথেষ্ট গুরুত্ব পায়নি। তাই তাদের ভোজশালা বা অযোধ্যার মতো ইস্যুগুলো কেবল ধর্মীয় নয়, বরং সাংস্কৃতিক আত্মপরিচয়ের প্রশ্ন। এই বয়ান বর্তমানে ভারতের বৃহৎ জনগোষ্ঠীর একাংশের মধ্যে ব্যাপক সমর্থন পাচ্ছে। কিন্তু ইতিহাসবিদদের বড় অংশ মনে করেন ইতিহাসকে বর্তমান রাজনৈতিক পরিচয়ের অস্ত্র বানানো বিপজ্জনক। ভারতীয় উপমহাদেশের ইতিহাস মূলত মিশ্র সংস্কৃতির ইতিহাস। এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন ধর্ম, ভাষা ও জাতিগোষ্ঠীর মধ্যে আদান প্রদান ঘটেছে। অনেক মসজিদে স্থানীয় স্থাপত্যের প্রভাব আছে, আবার
বহু মন্দিরে মুসলিম কারিগরদের কাজ দেখা যায়। ফলে অতীতকে একমাত্রিকভাবে ব্যাখ্যা করলে বাস্তব ইতিহাস বিকৃত হওয়ার ঝুঁকি থাকে। ভোজশালার রায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। আদালত কি ইতিহাস নির্ধারণের চূড়ান্ত জায়গা হতে পারে? আইনি সিদ্ধান্ত হয়তো প্রশাসনিক সমাধান দিতে পারে, কিন্তু তা সামাজিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে পারে না। অযোধ্যার রায়ের পরও ভারতীয় সমাজে বিভাজন পুরোপুরি কমেনি, বরং অনেকেই শঙ্কা করছেন নতুন নতুন দাবি সামনে আসবে এবং ধর্মীয় মেরুকরণ আরও বাড়বে। সবশেষে বলা যায়, ভোজশালা বা কামাল মাওলা মসজিদ নিয়ে এই বিরোধ কেবল একটি ধর্মীয় স্থাপনার মালিকানা প্রশ্ন নয়, এটি ভারতের বর্তমান রাষ্ট্রচিন্তা, ধর্মনিরপেক্ষতা, ইতিহাসের ব্যবহার এবং সংখ্যালঘু অধিকারের ভবিষ্যৎ নিয়ে বড় এক প্রতীকী লড়াই। আদালতের রায় হয়তো এক পক্ষকে সাময়িক বিজয় এনে দিয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি ভারতের সামাজিক সম্প্রীতি ও বহুত্ববাদী পরিচয়ের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইতিহাসকে পুনরুদ্ধারের নামে যদি বর্তমানের সহাবস্থান ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার প্রভাব কেবল একটি মসজিদ বা মন্দিরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো সমাজের উপর পড়বে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।